একদম আমার কাছে আসবে না। কেন? এলে কি করবে? এক দৌড় দিব। ওকে, দাও দৌড়, দেখি কতটা দৌড়াতে পারো। আর কতদিন এভাবে দৌড়াবে? যতদিন না তুমি আমাকে তাড়া করে বেড়াবে। কথাটা বলেই অমনি দিলাম দৌড়। আমাকে আর কে পায়? যেই দৌড় দিলাম তখনই খাট থেকে পড়ে গেলাম। কি ব্যাপার, আমি খাটে আসলাম কিভাবে? আমাকে তো মিম তাড়া করছিল। না, আর পারি না। এই মেয়ে তো আমার স্বপ্নের মধ্যেও ছাড়বে না। ভার্সিগুলো ভাবতে ভাবতে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে ঘড়ির দিকে তাকাতেই দেখি 10টা বেজে গেছে। তাড়াতাড়ি নাস্তা করে বেরিয়ে পড়লাম ভার্সিটিতে। ও, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। ভার্সিটি যেতে যেতে আপনাদের পরিচয়টা দিয়েই দেই। আমি রাফি আহমেদ, এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। দেখতে তেমন ভালো না, কালো, তবে মনটা আমার খুবই ভালো। না, আর নিজের নামে গুজব ছড়াবো না। গেট দিয়ে ঢুকতে যাব ঠিক তখনই কেউ আমার কলার ধরে রাখছে, যার কারণে আমি সামনে এগোতেই পারছি না। পিছনে তাকিয়ে দেখি মিম। আমি দেখেই তো অবস্থা খারাপ। কিরে, তোর প্রবলেম কি রে রাফি? কেন রে, আমি আবার কি করলাম? কি করিস নাই তাই বল। তোর জন্য আমি ঘুমাতেই পারি না। আমার স্বপ্নে সবসময় ঘোরাঘুরি করিস কেন? আসলে তোর ভালো ডাক্তার দেখাতে হবে। ওয়েট, আরমান সাহেবকে ফোন দিতে বলি, আপনার মেয়ের ভালো ট্রিটমেন্ট করার। না হলে একসময় পাবনা পাঠাতে হবে। কথাটা বলেই একটু মুচকি হাসলাম। এই দেখ রাফি, আমার সামনে একদম মুচকি হাসবি না। কেন রে? তোর এই হাসিটার কারণে আমি রাতে ঘুমাতে পারি না। এই দেখ, ফাও বকিস না তো। যা, তোর হলে যা, আর আমাকে আমার হলে যেতে দে। ফাজিল মাইয়া একটা। কথাটা বলে আমি চলে যেতে যাব, আবার আমার কলার ধরে টান দিল মিম। আমি এবার রাগি মুডে বললাম, ওই তোর সমস্যা কি? এত জ্বালাস কেন রে? যা, ভাগ ছেড়ে। তুই আমাকে এইভাবে বলতে পারলি রাফি? ওকে, যাচ্ছি চলে। আর আসবো না তোর কাছে, আর কথাও বলবো না। বলেই মিম মন খারাপ করে চলে গেল, আর আমিও চলে গেলাম ক্লাসে। কিরে রাফি, এতক্ষণ কোথায় ছিলি রে? আর বলিস না দোস্ত, ওই মিমটা ভার্সিটি আসতে না আসতেই জ্বালানো শুরু করলো। আরে রাফি, তুই বোঝার চেষ্টা কর, মেয়েটা তোকে ভালোবাসে রে। আরে ধুর চাই, ভালোবাসার গোষ্ঠী কিলাই, এসব আমার দ্বারা হবে না। আচ্ছা, সে দেখা যাবে। এখন চল ক্যান্টিনে যাই। তোরা যা বাপু, আমি যাব না। কেন রে, কি হইলো? ভালো লাগছে না। তোরা যা, আমার অ্যাসাইনমেন্ট করতে হবে, কালকে করতে পারি নাই। ওকে থাক, তাইলে আমরা যাইগা। বলে নিলয় আর নীরব চলে গেল, আর আমি আমার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করলাম। আজকে এটা জমা দিতে হবে, তা না হলে কপালে দুঃখ আছে। যাই হোক, অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে এসে ভালো লাগছে না, তাই চলে এলাম বাসায়। ইদানিং মনটা বড্ড খারাপ। আর সত্যি বলতে একটা মধ্যবিত্ত পরিবারের যে কত প্রেশার, সেটা একমাত্র তারাই বোঝে। মধ্যবিত্ত পরিবারগুলো মানুষের অনেক স্বপ্ন থাকে, কিন্তু তারা সেটা বাস্তবায়িত করতে পারে না। আর সেই মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে বা মেয়ের অনেক দায়িত্ব থাকে তার পরিবারটাকে দেখে রাখতে। অনেক কষ্ট সহ্য করে তারা, তাদের পরিবারের মানুষের মুখে হাসি ফোটায়। যাই হোক, ফ্রেশ হয়ে কিছু খেয়ে টিউশনি করাতে চলে গেলাম। এই টিউশনি করে যেটুকু আয় করা যায়, তাতে নিজের পড়ালেখার খরচটা চলে যায়, আর একটু কষ্ট করলে বাড়িতেও দেওয়া যায়। অনেক নৈতিক কথা বললাম, আমি চলে আসছি যেখানে টিউশনি করাই। আজ মাসের শেষের দিকে দেখি বেতনটা দেয় নাকি। আমি দরজার সামনে এসে কলিং বেল প্রেস করলাম, আর একটা অল্প বয়সী মেয়ে এসে দরজা খুললো। যদিও আমি মেয়েটাকে চিনি না, হয়তো বেড়াতে আসছে। আমি ভিতরে চলে গেলাম, গিয়ে দেখি আমার ছাত্রছাত্রীরা গল্প করছে। আমি যেতেই চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আমি বসার পর ওরাও বসলো। তবে একটা কথা তো বলাই হলো না, এই টিউশনিটা মিম ঠিক করে দিয়েছিল। মেয়েটা আমাকে জ্বালালেও কিছু ভালো কাজ করেও দেই। এবার আমার স্টুডেন্টদের কথা বলি। একজন পড়ে ইন্টারে, আর একজন ক্লাস 9-এ। একজন ছেলে একজন মেয়ে, তবে খুব লক্ষ্মী ওরা। যাই হোক, পড়ানো শুরু করলাম। পড়ানো শেষ করে আরেক জায়গায় গেলাম পড়াতে। ওখানে গিয়েও একই অবস্থা। বেতনটা আজকে কেউই দিল না, বলছে কালকে দিবে। আর আমিও জোর করি নাই, কারণ বাড়িওয়ালারা খুব ভালো। পড়ানো শেষ করে রাত 8টায় বাসায় পৌঁছালাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খুব ক্ষুধা লাগছিল,
তাই তাড়াতাড়ি খেয়েই নিলাম। খেয়ে এসে একটু নিজের পড়া পড়লাম। কালকে আবার পরীক্ষা নিতে হবে স্টুডেন্টগুলোর, তার আবার প্রশ্ন তৈরি করতে হবে। তাই রাত জেগে প্রশ্নগুলো করে রেডি করে রাখলাম। এবার একটু ফেসবুকে যাই, অনেক দিন যাই না। আর আমার গল্প লেখা হয় না, আসলে অনেক কাজের চাপ, তাই আর গল্প লেখার সময় পাই না। ফেসবুকে লগ ইন করতে দেখি ঝড়ের মতো মেসেজ আসা শুরু করতেছে, তো আর থামার নামই নাই। একজন মেসেজ দিয়েছে, রাফি এখন আর গল্প কেন লিখেন না? প্রায় মানুষের এই একই প্রশ্ন। তারপর সবাইকে বিষয়টা বলার পর আর কিছুই বলে নাই। আজ আর রাতে ঘুম আসছে না, তাই গল্প লেখা শুরু করলাম। গল্প লেখা শেষ করে পোস্ট করে অফলাইনে চলে গেলাম। সকালে আবার উঠতে হবে, তাই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে আম্মুরটাকে উঠলাম, উঠে একটু হাঁটতে গেলাম। তারপর নাস্তা করে ভার্সিটি গেলাম। তবে আজকে আর কোনো রকম ঝামেলা করে নাই মিম। যাক বাবা, বাঁচা গেল। আজ আর জল্লাদটা আসে নাই, তাই ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি বন্ধুদের সাথে। হঠাৎ পিছন থেকে কেউ আমার চোখ বন্ধ করে দিল। আমি ছাড়াতে চেষ্টা করে ব্যর্থ হলাম। কিছুক্ষণ পর সে নিজেই ছেড়ে দিল, আর আমি পিছন ফিরে তাকাতেই দেখে তো পুরাই অবাক। আজকে মিম ভার্সিটি আসছে। নীল শাড়ি, ঠোঁটে হালকা করে লাল লিপস্টিক, একদম নীল পরীর মতো লাগছিল। মনে হচ্ছিল একটা নীল পরী। আমি তো হা করে ওর দিকে তাকিয়ে আছি। ওই, কি রে, এইভাবে কি দেখছিস? তোমাকে খুব সুন্দর লাগছে। তোমাকে ছি, সত্যি? এত লজ্জা পাওয়ার কিছু নাই, একদম পেতনির মতো লাগছে। আমাকে কেন ভালো লাগবে? আমি তো আর দেখতে সুন্দর না। তোর তো ফাহমিদাকে ভালো লাগবে। এই তুই থামবি? আচ্ছা বাবা, তোকে সত্যি খুব ভালো দেখাচ্ছে। এবার খুশি তো? হুম, অনেক খুশি। আচ্ছা চল, এই খুশিতে তোকে নিয়ে খেতে যাব। না থাক, আমি খাবো না। আর আমার কাছে টাকা নাই, এখনো বেতন পাই নাই। ওই, তোকে কি আমি বলেছি যে বিল তুই দিবি? না বলিস নাই, কিন্তু তবুও। একটা কথা বলবি না। চল এখন চুপচাপ আমার সাথে। না যাবো না, আমার ক্লাসে যেতে হবে। ইস, আসছে ঈশ্বরচন্দ্রের জামাই। উনি পরে একদম উল্টায় দিবে। চুপচাপ আমার সাথে চল, না হলে কিন্তু কান টেনে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুই যে নাছরবান্দা, না যাওয়া পর্যন্ত তুই ছাড়বি না। তারপর মিমান আমি একটা রেস্টুরেন্টে গেলাম খেতে। আর না যেয়ে তো কোনো উপায় নাই। মেয়েটা খুবই জেদি, সহজে ছাড়বে না। ওকে আমি একটু ভয় পাই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এবার কাজের কথায় আসি। এই মিম, শোন না, হুম, বল। আমার কিছু টাকা লাগতো রে, তোর কাছে কি হবে? হুম, আছে। কিন্তু কত টাকা, আর কেনই বা টাকা চাইতেছিস? তোকে আমি দিয়ে দিবনি পরে। কিন্তু কত টাকা লাগবে? খুব বেশি না, 500 টাকা হলে হবে। ওকে, আছে আমার কাছে। ধন্যবাদ দোস্ত। আচ্ছা এবার কোথায় যাবি তুই? চল আজকে একটু রিক্সা করে ঘুরে আসি। ওই মেন্টাল, রিক্সা ঘুরতে গেলে কত টাকা নষ্ট হবে ভেবে দেখছস? কোথাও যাওয়া লাগবে না, এখন তুই বাসায় যা, আর আমি ক্যাম্পাসে যাই। আমার একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার বাকি আছে। অ্যাসাইনমেন্ট দিয়ে কি হবে? চল না এখন ঘুরে আসি। মিম, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখ, কথায় কথায় কাঁদবি না তো, আমার রাগ হচ্ছে। আচ্ছা আমি যাচ্ছি, আর জ্বালাবো না। যখন আমি থাকবো না তখন বুঝবি। বলেই মিম চলে গেল। মনে হয় মেয়েটা খুব কষ্ট পাইছে। আসলে আমি ওভাবে বলতে চাই নাই। যাই হোক, পরে কল দিয়ে সরি বলে নিবনি। আমি ভার্সিটি গিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে পড়াতে চলে গেলাম। পড়ানো শেষ করে রাতে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে ফোনটা নিয়ে মিমকে একটা কল দিলাম। 3-4 বার রিং হওয়ার পর কলটা রিসিভ করলো। হ্যালো পেতনি। কি আপনি? আমি পেতনির বয়ফ্রেন্ড। সরি, আমি পরপুরুষের সাথে কথা বলবো না। ওকে বলা লাগবে না ভাই। ওই হারামি, ফোন রাখার জন্য এত ব্যস্ত হোস কেন? কি আর করব, এইমাত্র কেউ একজন বললেন যে তিনি নাকি পর পুরুষের সাথে কথা বলবে না, তাই। ওকে সরি, কি জন্য বল কল দিছস? তাই কইয়া ফেল। আসলে সকালের জন্য সরি। কোন ব্যাপারে? সকালে তোর সাথে খারাপ ব্যবহার করার জন্য। কোন খারাপ ব্যবহার? মিম কষ্ট পাইছে। আসলে আমি ওভাবে বলতে চাই নাই।
যাই হোক, পরে কল দিয়ে সরি বলে নিবনি। আমি ভার্সিটি গিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে পড়াতে চলে গেলাম। পড়ানো শেষ করে রাতে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে ফোনটা নিয়ে মিমকে একটা কল দিলাম। 3-4 বার রিং হওয়ার পর কলটা রিসিভ করলো। হ্যালো পেতনি। জি আপনি? আমি পেতনির বয়ফ্রেন্ড। সরি, আমি পরপুরুষের সাথে কথা বলবো না। ওকে বলা লাগবে না ভাই। ওই হারামি, ফোন রাখার জন্য এত ব্যস্ত হোস কেন? কি আর করব, এইমাত্র কেউ একজন বললেন যে তিনি নাকি পর পুরুষের সাথে কথা বলবে না, তাই। ওকে সরি, কি জন্য বল কল দিছস? তাই কইয়া ফেল। আসলে সকালের জন্য সরি। কোন ব্যাপারে? সকালে তোর সাথে খারাপ ব্যবহার করার জন্য। কোন খারাপ ব্যবহার? মিম, এবার কি বেশি হয়ে যাচ্ছে না? না, একদম বেশি হয়ে যাচ্ছে না। আচ্ছা যাই হোক, আমি দুঃখিত। আচ্ছা রাফি, একটা কথা বলতো, তুই কি সত্যি আমাকে বুঝিস না? মানে? না কিছু না। ও আচ্ছা, একটু বেলকনিতে আসতে পারবি? কেন রে? আসতে বলছি মানে আয়, অত প্রশ্ন করিস কেন? আচ্ছা আসছি। মিম এসে অমনি জোরে একটা চিৎকার দিল। আপনারা কি ভাবছেন মিম কেন চিৎকার দিল? তাহলে বলছি শুনুন। আসলে বিষয়টা হলো কি, আজ ওর বার্থডে, তাই ওকে সারপ্রাইজ দিব বলে ওর বেলকনির সামনে গিয়ে মোমবাতি দিয়ে হ্যাপি বার্থডে লিখছি। আর সেটা দেখেই মিম চিৎকার দিল আর এক দৌড়ে নিচে চলে এলো আর আমাকে জড়িয়ে ধরলো। নে হয়েছে, এবার ছাড়। আর এত খুশি হওয়ার কিছু নাই, তোর টাকা দিয়ে তোকে উইশ করলাম। সে যার টাকাই হোক না কেন, তুমি যে আমার বার্থডে মনে রাখছো, এটাই আমার কাছে অনেক কিছু রাফি। এই বোকামি, আজকে একটা খুশির দিন আর তুই কান্না করছিস কেন? আর আমি তো তোর বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর পয়তা দিবস মনে রাখবো না তো কে রাখবে শুনি? আমার কথা শুনেই মিম হেসে দিল। আসলে ওকে হাসানোর জন্যই কথাটা বললাম। আর সত্যি বলতে মিমকে হাসলে খুব মায়াবী লাগে। মিম আবার আমাকে জড়িয়ে ধরলো। কিরে, কি হলো আবার? আমাকে এইভাবে সারা জীবন আগলে রাখতে পারবি রাফি? কখনো ছেড়ে যাবি না তো? তোর সাথে আমি সারা জীবন থাকতে চাই না, তুই আমাকে জ্বালিয়ে মারবি? হুম, জ্বালাবো, 100 বার জ্বালাবো। আর যদি কখনো অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছিস তো তোর খবর আছে। হইছে, এবার কেকটা কাট। তারপর মিম কেক কাটলো। ওকে আমি খাইয়ে দিলাম আর ও আমাকে। আচ্ছা এবার তুই বাসায় যা, রাতটা তো অনেক হলো। না, আমি যাব না, তোর সাথে এভাবেই থাকবো। পাগলামি করিস না, আমার খুব ঘুম আসছে। চল আজ দুজনে একসাথে ঘুমাই। প্লিজ মিম, পাগলামি করিস না। আচ্ছা যাও, আর বাসায় গিয়ে কল দিও। আচ্ছা যাচ্ছি, তুইও বাসায় যা। মিম চলে যাওয়ার পর আমিও চলে এলাম। আর আমি যখনই আমার বাড়ির কাছে আসলাম ঠিক তখনই অন্য দিক থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিল। আর আমি দূরে গিয়ে ছিটকে পড়লাম। আর অন্যদিকে মিম আমাকে ফোনের পর ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু আমার ফোনটা তো রাস্তার পাশে পড়ে আছে। 1 বছর পর আমার কোমা থেকে জ্ঞান ফিরল। চোখ খুলে দেখি কারা যেন আমার পাশে দাঁড়িয়ে আছে আর আরেকজন মহিলা আমার পাশে বসে আছে। আমি চোখে ঝাপসা দেখছি, তখনই ডাক্তার এসে মহিলাটাকে বলল আসলে মাথায় অনেক আঘাত লাগার কারণে আর কোমায় থাকার জন্য সবাইকে একটু চিনতে কষ্ট হচ্ছে। এতে চিন্তার কোনো কারণ নাই, কিছু সময় পর ঠিক হয়ে যাবে বলেই ডাক্তার চলে গেলেন। তারপর নার্স এসে আমাকে একটা কম পাওয়ারের ঘুমের ইনজেকশন দিল আর আমি ঘুমিয়ে গেলাম। আর আমার যখন ঘুম ভাঙলো তখন রাত 10টা বাজে। ঘুম থেকে উঠে দেখি আম্মু আমার পাশে বসে আছে। আসলে ওই দিন অ্যাক্সিডেন্টের সময় আমার শরীরে অনেক আঘাত পাই আর সব থেকে বেশি আঘাত পাই আমার মাথায়, যার কারণে আমি কোমায় চলে যাই। আজকে এই দিনে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম আর আজকের দিনেই মিমের বার্থডে। আমি আর দেরি না করে মিমকে একটা কল দিলাম, কিন্তু ফোনটা বন্ধ বলল। অনেকবার ট্রাই করলাম কিন্তু কোনোভাবেই ফোন ঢোকাতেই পারছিলাম না। আর আমি বেশি চিন্তা করতে পারলাম না, কারণ মাথায় প্রচুর ব্যথা করছে। পরের দিন সকালে আমাকে হসপিটাল থেকে রিলিজ করে দেয়। আমি বাড়িতে এসে ভার্সিটির দিকে রওনা দিলাম। আর এতক্ষণে হয়তো সবাই জেনে গেছে আমি বাড়ি ফিরে আসছি। আমি ভার্সিটি ঢুকে ক্লাসের দিকে যেতে লাগলাম। ক্লাসের দিকে গিয়ে দেখি ক্লাসের দরজা বন্ধ, ভিতর দিয়ে লক করা। আমি দরজায় নক করতেই কে যেন এসে খুলে দিল। আর আমি ভিতরে ঢুকে যেটা দেখলাম, কোথা থেকে মিম এসে আমাকে জড়িয়ে ধরলো আর আমাকে কপালে মুখে চুমু খেতে লাগলো। রাফি তুমি ঠিক আছো? কেমন আছো? খুব মিস করছি তোমাকে। এই যে দেখো, আমি ভালোই আছি, তোমার রাফি ভালো আছে। আর এই পাগলি, তুমি কান্না করছো কেন?
তুমি জানো না রাফি, তোমাকে খুব মিস করছি। তোমার জ্ঞান ফেরার আগে থেকে আমি হসপিটালে গিয়ে তোমার পাশে বসেছিলাম। কখন তোমার জ্ঞান ফিরবে? এই বোকামি, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। আর ওই উপরে যিনি বসে আছেন, উনি এত তাড়াতাড়ি আমাকে ওনার কাছে নিবে না। রাফি, আমি আর তোমাকে হারাতে চাই না। আমিও চাই না তোমাকে হারাতে। কিরে মিম, এবার তো ছেড়ে দে। বেচারা সবে মাত্র ভার্সিটিতে আসলো, ওকে একটু রেস্ট নিতে দে। না, আমি ওকে ছাড়বো না। আরে সবাই তোদের দিকে তাকিয়ে আছে, এবার তো ছাড়। আনিশার কথাতে মিম আমাকে ছেড়ে দিল। আচ্ছা রাফি, এখন কি অবস্থা তোর? এই তো ভালো। আচ্ছা চলো আড্ডা দেই। তারপর সব বন্ধুরা মিলে ক্যান্টিনে গেলাম। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর লাঞ্চ করে আবার ক্যাম্পাসে গেলাম। আজ আর ক্লাস করলাম না, কারণ হঠাৎ করে আমার মাথা ব্যথা করছিল। তাই ওদেরকে বলে চলে এলাম। মিম আর আদনান আমাকে বাসায় এগিয়ে দিয়ে চলে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমাতে গেলাম। আমি যাওয়ার একটু পর আম্মু আমার রুমে আসলো। কি রে রাফি, ঠিক আছিস তো? আম্মু। আচ্ছা আম্মু, আমার মাথাটা একটু হাত বুলাই দিবে? আচ্ছা বাবা, দিচ্ছি, তুই ঘুমা। আম্মু মাথায় হাত বুলিয়ে দিয়ে দিচ্ছিল। কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। ঘুম থেকে উঠেই দেখি একজন হাজির। আরে তুমি? আমি তোমার কথা শুনে দেখে চলে এলাম। ও, ধন্যবাদ তোমাকে। এখন কেমন লাগছে রাফি? মোটামুটি ভালো। ও আচ্ছা রাফি, আমি এখন আসি, পরে আবার আসবো। বাই। ওকে যাও, আবার এসো কিন্তু। কি আপনারা অবাক হয়ে যাচ্ছেন যে এত সময় কার সাথে কথা বলছিলাম? তাহলে বলছি, ওর সাথে আমার ফেসবুকে পরিচয়। আমাদের ফ্রেন্ডশিপের 3 বছর পূর্ণ হলো। আর ওর নাম হলো শাহরিন সুলতানা আখি। ওর ব্যাপারে এখন এইটুকু জেনে রাখেন, আর জানার প্রয়োজন নেই। যাই হোক, শাহরিন চলে যাওয়ার পর ফ্রেশ হয়ে বসে আছি। তখনই মিমের ফোন। হ্যালো রাফি। বলো। আচ্ছা কালকে চলো কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাবে? চলো কোথাও থেকে ঘুরে আসি, ভালো লাগবে তোমার। আর আমি এই 1 বছর কোথাও যাই নাই, তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় নাই। ও আচ্ছা, যাবো তাইলে। খাইছো তুমি? খাইছি, তুমি? না, খাই নাই, তবে খাবো কিছু সময় পরে। ও আচ্ছা, তাড়াতাড়ি খেয়ে নিও। আর খাবার খেয়ে ওষুধ খেতে ভুলে যেও না। আচ্ছা এখন রাখি রাফি, তুমি রাত জাগবে না, ঘুমিয়ে যাবে তাড়াতাড়ি। ওকে, তুমি যা বলবে তাই হবে। এবার রাখি তাইলে। ফোনটা কেটে দিয়ে খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে ওষুধ খেয়ে ঘরে এসে শুয়ে পড়লাম। হঠাৎ মিমের কথা মনে পড়লো। আচ্ছা, মেয়েটা কেন আমার এত যত্ন নেয়? ও কি আমাকে সত্যি ভালোবাসে, নাকি আমার প্রতি বন্ধুত্ব এর দায়িত্ব পালন করে? কিন্তু ওর কাজকর্ম দেখে তো আমার প্রতি অনেকটাই দুর্বল। আচ্ছা, আমি ওকে নিয়ে তো ভাবছি কেন? তার মানে আমিও কি ওকে... না না না, এই আমি কি ভাবছি? আমি তো ওকে শুধুই আমার বন্ধু ভাবি। না, আর ভাবতে পারছি না, মাথাটা ব্যথা করছে। এবার ঘুমাতে যাব। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। কি রে সোনা, আর কত ঘুমাবি? এবার তোর। উঠছি আম্মু, তুমি যাও, আমি আসছি। বলেই আম্মু চলে গেল। আমিও ফ্রেশ হয়ে খেতে গেলাম। খাবার টেবিলে বসে সবাই মিলে খাবার খাচ্ছি, ঠিক তখনই আব্বু বলল, আচ্ছা বাবু, তোর আজকে একটা জায়গায় যেতে হবে, পারবি বাবা যেতে? কোথায় যাব আব্বু? একটা কাগজে একটা ঠিকানা লিখে দিল আর বলল এই ঠিকানায় যেতে। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ঠিকানা অনুযায়ী বেরিয়ে পড়লাম। 1 ঘন্টা পর ঠিকানা অনুযায়ী পৌঁছে গেলাম। এটা একটা কোম্পানি, চৌধুরী ইন্ডাস্ট্রিয়াল। আসতে পারি ম্যাম? আসো। এই তুমি কি হাসিব ভাইয়ের ছেলে রাফি? জি ম্যাম। এই তুমি আমাকে ম্যাম বলছো কেন? আমাকে আন্টি বলবে, কেমন? ওকে ম্যাম। কি আবার ম্যাম? ও দুঃখিত আন্টি। এই তো, এবার ঠিক আছে। আর যে জন্য তোমাকে এখানে ডাকলাম, আমার একজন ম্যানেজার লাগবে। শুনেছি তুমি খুব ভালো স্টুডেন্ট, তোমার আব্বু তোমার ব্যাপারে সব বলেছে। তুমি কি পারবে? কি বলেন আন্টি,
আমি কি এটা সামলাতে পারবো? আমাদের পুরনো ম্যানেজার তোমাকে সবকিছু বুঝিয়ে দিবে। জি আন্টি। আর ঠিক তখনই মিমের ফোন। আমি ফোনটা কেটে দিলাম। কি হলো রাফি, কার ফোন ছিল? আমার এক বন্ধুর। কেটে দিলে কেন? রিসিভ করো। না আন্টি, আমি ম্যানেজ করে নিব। ওকে, তাহলে তুমি এখন আসতে পারো, কাল থেকে কাজে জয়েন করবে। ওকে আন্টি, আসি। আন্টির অফিস থেকে বেরিয়েই পাগলি মিমটাকে কল দিলাম। কিছু সময় রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যালো মিম। তোমাকে কত কল দিলাম, ধরলে না কেন? আমি একটা কাজে ছিলাম, তাই তোর কলটা রিসিভ করতে পারি নাই রে, সরি। ওকে, ঠিক আছে। বিকালে ঘুরতে যাওয়ার কথা মনে আছে? হুম, আছে, কিন্তু আজ না গেলে হয় না। না, যেতেই হবে। কোনো কথা শুনতে চাই না। আসলে খুব ক্লান্ত লাগছে তো তাই। ও আচ্ছা, শোনো, বেশি সময় থাকা লাগবে না। ওকে ঠিক আছে। কখন বের হব? তুমি এখন কোথায়? এই তো বাসার কাছে চলে আসছি। আচ্ছা শোনো, বাসায় পৌঁছেই ফ্রেশ হবে, তারপর লাঞ্চটা করে রেডি হয়ে থাকবে। আমি গাড়ি নিয়ে এসে তোমাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। মিমের ফোন কলটা কেটে দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। 30 মিনিট পর মিম এসে আমাকে নিয়ে গেল। আর গাড়িতে যেতেই মিম আমার চোখ বেঁধে দেয়। মিম, এ তুই কি করছিস? এই, একদম চুপ। এত কথা বলো কেন? আরে কিন্তু তুমি আমার চোখ কেন বাঁধছ? আবার কথা বলে একদম খুন করে ফেলবো তোকে। আচ্ছা বাবা, চুপ করলাম। এবার তো খুশি? অনেক। আমার লক্ষ্মীটা। কিছু সময় পর একটা জায়গায় গাড়ি থামালো। তারপর মিম গাড়ি থেকে নেমেই আমাকে নামিয়ে দিল, কারণ আমার চোখ তো বান্ধা। আচ্ছা মিম, এটা কোথায়? আবার কথা বলে, চুপ করে থাক। ওকে, চুপ করলাম। তারপর মিম আমাকে একটা অন্ধকার ঘরে ছেড়ে দিল। আমি এবার নিজের চোখ থেকে কাপড়টা সরিয়ে যেটা দেখতে পেলাম, সেটা দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম। আমি চোখ খুলতেই রুমের সারা জায়গায় লাইট জ্বলে গেল। আর আমি দেখতে পেলাম একটা মেয়ে নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। যেই না মেয়েটা ঘুরলো, আমি দেখেই তো ভূত দেখার মতো চমকে উঠলাম। মিম, তুই? হুম, আমি। আমি ছাড়া আর কেউ থাকবে নাকি? আরে তা নয়, কিন্তু তুই আমাকে এখানে কেন নিয়ে এলি? তখন দেখি আব্বু আম্মু সবাই এসে হাজির আর বলতে লাগলো, হ্যাপি বার্থডে রাফি, হ্যাপি বার্থডে টু ইউ মাই প্রিন্সেস, হ্যাপি বার্থডে টু ইউ দোস্ত, বলে আমার সব ফ্রেন্ডরা এসে আমাকে জড়িয়ে ধরলো। আচ্ছা, এবার কি কেক কাটবে নাকি? হো হ্যাঁ, যা রাফি, নিন মায়ের সাথে কেকটা কেটে আয়। আম্মুর কথা মতো গিয়ে মিম আর আমি কেক কাটলাম। প্রথমে আব্বু আম্মুকে খাইয়ে দিলাম, আর তারপর মিমকে খাইয়ে দিলাম। এরপর একে অপরকে কেক খাইয়ে দিলাম। তারপর অনেক মজা করলাম, পার্টি করলাম। হঠাৎ আমার মাথার ভেতরে একটা চক্কর দিল। মনে হলো মাথাটা বোধহয় ছিঁড়ে যাবে। আমি সাথে সাথে নিচে পড়ে গেলাম। আর মিম এটা দেখেই দৌড়ে চলে এলো আর আমাকে ওর কোলের উপর নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিন্তু শেষ রক্ষা হলো না আমার। আমি সাথে সাথে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, তখন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলাম। আমার জ্ঞান ফিরতেই মিম ডাক্তারকে ডাক দিলেন আর সাথে সাথে এসে আমাকে চেক আপ করে গেলেন আর মিমকে বাইরে আসতে বললেন। মিম ওনার সাথে বাইরে চলে গেল। কিছু সময় পর মিম আমার কেবিনে আসলো আর আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কান্না করছে। এই মিম, কি হয়েছে, কাঁদছো কেন? কই না, আ- 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 তো আসলে চোখে কিছু একটা পড়লো, তাই চোখ দিয়ে পানি পড়ছে। আচ্ছা ডাক্তার কি বললো? আরে ডাক্তার কিছুই বলে নাই, শুধু বলেছে যে তোমার একটু খেয়াল রাখতে বললো, আর কিছু ওষুধ লিখে দিচ্ছে, তোমাকে নিয়মিত খেতে হবে। কথাগুলো বলছে আর মিমের চোখ দিয়ে পানি অঝরে পড়ছে। আমি মিমের চোখ মুছে দিয়ে বললাম, এই পাগলি, কাঁদছিস কেন? দেখ আমি তো ঠিকই আছি, আমার তো কিছুই হয় নাই। তুই শুধু চিন্তা আর কান্না করছিস, বোকা মেয়ে একটা। ঠিক আছে। আচ্ছা শোনো, আমি ওষুধ আনতে যাচ্ছি, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। কথাটা বলেই মিম কাঁদতে কাঁদতে কেবিন থেকে চলে গেল
আচ্ছা, এবার আসুন দেখি ডাক্তার মিমকে কি বলছেন। মিম, আপনার সাথে কিছু কথা বলার আছে। জি ডাক্তার, বলুন। দেখুন, রাফি সাহেবের অবস্থা বেশি একটা ভালো না। ওনার আগে অ্যাক্সিডেন্টের কারণে মাথা থেকে অনেক ব্লাড পড়ে গিয়েছে, তারপরে অনেক রক্ত লাগছিল ওনার। জি, তারপর? ওনার মেন্টাল হ্যামারেজের কারণে মাথার নার্ভ স্লো কাজ করছে, যার কারণে ওনার মাথায় সমস্যা হচ্ছে। আর এইভাবে চলতে থাকলে কিছুদিন পর হয়তো আমরা রাফি সাহেবকে বাঁচাতে পারবো না। তাই বলছিলাম কি, যে কয়দিন উনি বেঁচে আছেন ততদিন রাফিকে বলবেন না এসব কথা, তাহলে রাফি টেনশন করবে, আর যেটা রাফি সাহেবের জন্য ক্ষতিকর। তাই বলছি যেভাবেই হোক ওনাকে এই কথা যেন না জানতে পারে। কি? না, এ হতে পারে না। কি বলছেন ডাক্তার আপনি? জি মিম, ঠিকই বলছি। প্লিজ আপনি ভেঙে পড়বেন না। আপনি এরকম করেন তাহলে কি করে হবে? তাই আপনাকে সবটা দেখে রাখতে হবে। আর রাফির আব্বু আম্মুর সাথে আমি কথা বলে নিব। ডাক্তার, আমার রাফিকে কি ভালো করা যায় না কোনোভাবে? যত টাকা লাগবে আমি দিব, কিন্তু আমি রাফিকে ঠিক করতেই হবে। আসলে সবকিছু তো আর টাকা দিয়ে ঠিক করা যায় না। উপরে আল্লাহকে ডাকুন, উনিই পারবেন রাফিকে ঠিক করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিতে। কিন্তু তাতেও একটা ভয় থেকেই যাবে। কি সেটা? ওনার মেমোরি মুছে যেতে পারে। কি মানে, রাফি আমাকে ভুলে যাবে? না, এটা হতে পারে না। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি ওকে বড্ড ভালোবাসি। সবকিছু বুঝতে পারছি, কিন্তু আপনাকে বাস্তবতাটা মেনে নিতে হবে। যাই হোক, এখন আমি আসি। আপনাকে যে ঔষধ আনতে বললাম ওগুলো এনে এখনই রাফিকে খাইয়ে দিতে হবে। বলেই ডাক্তার চলে গেল। এই রাফি, ঘুমাইছস? হুম। ওঠ, আর উঠে এই ওষুধ খেয়ে নে। না, আমি খাবো না। পাগলামি করিস না বন্ধু আমার, প্লিজ ওষুধটা খেয়ে নে। বললাম তো খাবো না। আর ওষুধ না খেলে কি হবে? মরেই তো যাবো, তাই না? রাফি কি জেনে গেছে ডাক্তার আর আমার কথোপকথন? আই, তুই কি বলিস এগুলো? ওকে, খাওয়া লাগবে না। অনেক খিদা লাগছিল, ভাবলাম খাবো, কিন্তু না, আর খাওয়া লাগবে না। কেন? যা খেয়ে আয় এখনই। ইস, আসছে নিজে খাবে না আর আসছে আমাকে রাগ দেখাতে। আগে ওষুধ খাও, তাহলে আমিও খাবো। আচ্ছা দে, এসব খেয়ে কোনো লাভ হবে না। আমি তো আর বাঁচবো না। দেখ রাফি, মার খাবি এবার, চুপ থাক আর এই ওষুধটা খেয়ে নে। বলেই মিম আমাকে ওষুধ খাইয়ে দিল, আর আমি ঘুমিয়ে পড়লাম। এভাবে দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল। এখন আমি আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছি, কিন্তু মাঝে মাঝে একটু মেমোরি শর্ট টাইম ব্রেক করে। ওষুধ খেলে ঠিক হয়ে যায়। এই তো 3 দিন আগের কথা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি গেছিলাম, কিন্তু ভার্সিটি গিয়েই সমস্যাটা হয় আমার, আবার মাথা ব্যথা শুরু করে দেয়। তারপর ডাক্তার এসে জানিয়ে দিলেন আমি যেন রোদ দিয়ে বেশি ঘোরাঘুরি না করি, আর মাঝে মাঝে তো আমার বাড়ি খুঁজেই পাই না, আর একেই বলে শর্ট টাইম মেমোরি লস। এভাবে দেখতে দেখতে 1 বছর কেটে গেল। আমার পরিবার আর মিমের পরিবার আমাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু আমি রাজি না। কারণ বলা তো যায় না কখন আমার ডাক চলে আসে উপর আল্লাহর কাছে যাওয়ার। তাই আমি সরাসরি না বলে দেই। তবে আমার না বলাতে তেমন কোনো সমস্যা হয় নাই, কারণ তারা তো সব জানে। আর আমিও একটু হলে বুঝতে পারি আমিও আর বেশি দিন বাঁচব না। একদিন মিমকে কারোর সাথে আমার ব্যাপারে কথা বলছিল, তখন আমি শুনতে পেলাম মিম বলছিল, না, রাফির মাথায় অনেক সমস্যা হয়েছে, ও হয়তো আর বেশি দিন বাঁচবে না। কথাটা শোনার পর খুব কষ্ট লাগছিল। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি মিমকে বিয়ে করব না। আর সত্যি বলতে আমি মিমকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ওই দিনের কথা শোনার পর থেকে আমি মিমকে ভুলতে চেষ্টা করলাম। তারপর একদিন আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো মিমকে একটা ছেলে ফলো করে। মনে হয় সে মিমকে ভালোবাসে, কিন্তু বলতে পারে না হয়তো। আমি ছেলেটাকে অনেকবার মিমের আশেপাশে দেখি, আমি কিছুই বলতাম না। একদিন আমি একটা জিনিস করলাম, আর এটা শুনে তো মিম রেগে আগুন হয়ে গেছে। আমি সেই ছেলেটার সাথে গিয়ে দেখা করলাম, আর এই বিষয়টা মিম জেনে গেছিল। এই নিয়ে আমাকে অনেক বকা দিছিল। আর ওই ছেলেটার সাথে দেখা করে ওকে কিছু কথা বলছিলাম, আর সেগুলো শুনেই মিম আমাকে অনেক বকা দেয়। আসলে ছেলেটার সাথে যে কথাগুলো হয়েছিল। এক্সকিউজ মি। জি, আমাকে বলছেন? জি ভাইয়া, আপনাকে বলছি।
জি ভাইয়া বলুন। আপনাকে ইদানিং দেখছি একটা মেয়েকে ফলো করতেছেন। আচ্ছা, আপনি কি মেয়েটাকে ভালোবাসেন? না মানে বলছিলাম কি, ভয় পাওয়ার কিছু নাই ভাইয়া। আপনি যদি ওকে ভালোবাসেন তাহলে ওকে গিয়ে বলে দেন। আপনি কে? আমি ওর বন্ধু প্লাস ফিয়ন্সি, কিন্তু আমি ওকে বিয়ে করব না। কেন ভাইয়া, মেয়েটার কোনো সমস্যা আছে নাকি? না, ওর কোনো সমস্যা নেই। তাহলে? তারপর ওকে সব খুলে বললাম। আমার কথা শুনে ছেলেটা প্রায় কাঁদো কাঁদো অবস্থা। ভাইয়া আপনি ওকে খুব লাভ করেন তাই না? হুম, খুব বেশি ভালোবাসি, কিন্তু এখন আর লাভ নাই। আমার ব্লাড ক্যান্সার হয়েছে আর মাথায় টিউমার। আমার বাঁচার কোনো উপায় নাই, আর আমি চাই না আমার মিমটা কষ্টে থাকুক। আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে ভরে রাখবে, পারবে না? জি ভাইয়া পারবো। যাক, শুনে নিশ্চিত হলাম। আচ্ছা, আপনার নাম কি ভাইয়া? আমার নাম রাহুল। আপনি কি করেন? আমার একটা কোম্পানি আছে, আর আমি ওই কোম্পানির বস। খান ইন্ডাস্ট্রিয়ালের নাম শুনছেন নিশ্চয়ই। ও হ্যাঁ, শুনছি। এটা তো একটা নামকরা কোম্পানি। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া একটা কথা বলি, হ্যাঁ বলুন। আপনি তো বাইরে চিকিৎসা করাতে পারেন। লাভ নাই ভাইয়া, আমি ডাক্তারের সাথে কথা বলেছিলাম। ডাক্তার বলছে যে আমার হাতে খুব কম সময় আছে, আর আমার যদি অপারেশন করা হয় তাহলে বাঁচার সম্ভাবনা 1%, আর এতে অনেক রিস্কি আছে। আর আমি চাই না আমার জন্য আমার বাবা মা তাদের সবকিছু হারিয়ে ফেলুক। ভাইয়া আপনাকে কিছু বলার সাধ্য আমার নাই, তবুও বলি, আপনি খুব ভালো মানুষ, কিন্তু এই ভালো মানুষের কেন এমন হয়? আচ্ছা ভাইয়া, তুমি আমার মিমকে কখনো কষ্ট দিবে না, ওর খেয়াল রাখবে। আর মিম একটু রাগী, অল্পতে রেগে যায়, আর ওকে একদম কাঁদাবেন না। ও খুব নরম মনের মানুষ, প্লিজ ভাইয়া। ওকে ভাইয়া, আমি মিমকে খুব ভালোবাসি, তবে হ্যাঁ আপনার মতো না ভালোবাসতে পারি, কিন্তু ভালোবাসি। আমি জানি ভাইয়া, আপনি মিমকে খুব ভালোবাসেন। রাহুলের কথা বলে বাসায় চলে এলাম, আর বাসায় এসে দেখি মিম আমার রুমে বসে আছে। তবে আজ একটু অন্যভাবে বসে আছে, দেখে মনে হচ্ছে খুব রাগ হয়ে আছে আমার উপর। আরে মিম, তুই এখানে? হুম, আমি। কিন্তু তুই এত সময় কই ছিলি? তোকে কতগুলো কল করছি দেখছিস? সরি রে, ফোনটা সাইলেন্ট ছিল। একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, তাই সাইলেন্ট করে রাখছিলাম আমি। তোর ইম্পর্টেন্ট কাজ কি ওই মিস্টার রাহুলের সাথে ছিল? আরে কি বলছিস? রাহুল? এ আবার কে? তোর বয়ফ্রেন্ড নাকি রে? তুই খুব পচা হয়ে গেছিস। তুই প্রেম করছিস, আর আমি জানি না? তুই না আমার খুব ভালো ফ্রেন্ড। আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই মিম কষিয়ে আমার বাগালে একটা চর মেরে আমাকে জড়িয়ে ধরেই কেঁদে দিল। আরে কাঁদছিস কেন? তুই যে কেন কাঁদছিস আমি তো ভালো করেই জানি, কথাটা মনে মনে বললাম। তুই এমন কেন? কেন রে, আমি কি করলাম? তুই তো আমাকে মারলি। তুই আমাকে কেন এত ভালোবাসিস বলবি একটু? আরে ধুর, তোকে আমি ভালোবাসতে যাব কেন? তোকে ভালোবেসে কি আমি বিপদে পড়বো? দেখ রাফি, একদম মজা করবি না। তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি। এবার আমি আর নিজেকে সামলাতে পারলাম না, আমিও ওকে জড়িয়ে ধরলাম। তুই কেন বুঝিস না আমি? আর কথাটা শেষ করার আগেই আমার ঠোঁট দুইটা মিমের দখলে নিয়ে নিল। কিছু সময় পরে ছেড়ে দিল আর বলল, তোকে আমি হারাতে দেব না। এই যে তোকে শক্ত করে জড়িয়ে ধরে আছি, আমার কাছ থেকে কেউ তোকে নিয়ে যেতে পারবে না। তুই শুধু আমার, আর আমারই থাকবি। তুই ভালো করে জানিস আমি আর এই পৃথিবীতে থাকতে পারবো না। তারপরও কেন এমন করছিস? আমি কিছু জানতে আর বুঝতে চাই না। আমি শুধু এইটুকুই বুঝি, তুই আমার কাছে থাকবি। আমার থেকে রাহুল ছেলেটা অনেক ভালো। ও তোকে আমার থেকে ভালো রাখবে, তোকে ভালোবাসবে, আর তুই ওর কাছে শান্তিতে থাকতে পারবি। ও একজন সফল বিজনেসম্যান। আমার টাকা পয়সা কিছুই চাই না, আমার শুধু তোকেই চাই। তোর বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দিতে চাই। প্লিজ আমাকে তোর থেকে আলাদা করিস না। ওকে বুঝলাম। চোখের পানি মুছে মিমকে বুকের মধ্যে থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, এখন আমাকে ছাড়,
আমি এখন ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যা, আর ফ্রেশ হয়ে খেয়ে বাইরে ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে বলে আমি ফ্রেশ হতে চলে গেলাম, আর মিমও চলে গেল। ও হ্যাঁ, মিম এখন থেকে আমাদের বাসায় থাকছে। যাই হোক, ফ্রেশ হতে খেতে গেলাম। মিম সহ বাসার সবাই মিলে একসাথে খেলাম। খাওয়া দাওয়া শেষ করে মিম আর আমি বেরিয়ে পড়লাম। আমরা বাসা থেকে বেরোতে বেরোতেই আঙ্কেল তার গাড়ি পাঠিয়ে দিলেন। রাত 8টায় আমি আর মিম বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে সবাই মিলে ডাইনিং টেবিলে বসে গল্প করছিলাম। হঠাৎ করে আমার মাথা ব্যথা করছে, মনে হচ্ছে মাথাটা বোধহয় ফেটে যাবে। কি রে রাফি, তুই ঠিক আছিস তো? না আম্মু, মাথা ব্যথা করছে খুব। কি? এই রাফির আব্বু, এখনই ডাক্তারকে ফোন দাও আর ইমার্জেন্সি আসতে বলো। আরে আম্মু, এত টেনশন করো না তো, মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। তুই চুপ করবি। কিছুক্ষণ পর ডাক্তার আসলো আর আমাকে চেক আপ করে কিছু ওষুধ লিখে দিল, সাথে একটা ঘুমের ওষুধও দিল। আমি ওষুধ খেয়ে লম্বা একটা ঘুম দিলাম। দীর্ঘ 5টা বছর পর আজকে আমার মৃত্যুবার্ষিকী। কি আপনারা অবাক হচ্ছেন? তাহলে আপনাদের পরিষ্কার করে বলি, সেই দিন ঘুমানোর পর কি হয়েছিল। আমি ডাক্তার দেওয়া ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম ঠিকই, কিন্তু ওই ঘুমই ছিল আমার শেষ ঘুম। কারণটা হলো আমি শুধুমাত্র ঘুমের ওষুধই খেয়েছিলাম, মাথা ব্যথার ওষুধ খেয়েছিলাম না। কারণ আমি বুঝতে পেরে গেছিলাম আমি আর বাঁচবো না। তাই আমি চাই না যে আমার জন্য আমার পরিবার, তারপর মিম, এরা কষ্ট পাক। আর যদিও এর থেকে বেশি কষ্ট হলো বাবা মা তার একমাত্র ছেলেকে নিজেদের চোখের সামনে এভাবে চলে যেতে দেখতে পারে না। আমার কিছুই করার ছিল না। ও হ্যাঁ, মিমের বিয়ে হয়ে গেছে। আপনারা যার কথা ভাবছেন, ঠিক রাহুলের সাথে বিয়েটা হয়েছিল। যদিও মিমের এতে মত ছিল না, কিন্তু রাহুল ওকে মানিয়ে নিতে পেরেছে। খুব ভালোবাসে রাহুল মিমকে। আর মিমের একটা কিউট ছেলে হয়েছে, আর ওর ছেলের বয়স 4 বছর। তবে খুব বাজি, দেখতে হবে না ছেলেটাকার। আর ওর নাম রাখছে রাফি আহমেদ। এই নাম রাখার পিছনে একটা কারণ আছে, কারণটা হলাম আমি। আমার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বাঁচার জন্য চলুন ওদের ঝগড়া উপভোগ করা যাক। আব্বু দেখ, আম্মু আমার কাছে কথা বলতে না। লাফি মামা তুমি দেখে তাকিয়ে কান্না করতে। রাফি বাবা, তুমি আমার কাছে আসো, তোমার আম্মু একটু পরেই তোমার কাছে আসবে। আচ্ছা আব্বু, লাফি মামা তুতায় তাতে? তোমার লাফি মামা ওই আকাশে থাকে, আকাশের তারা হয়ে। ও আত্মা বুদ্ধি। এই তো আমার লক্ষ্মী ছেলে। আমি মারা যাওয়ার পর রাহুল আমার আব্বু আম্মুকে খুব কেয়ার করে। এখন তাদের ছেলে রাহুল আর আব্বু আম্মুও রাহুলের মাঝে আমাকে খুঁজে পায়। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এখন আসি। বাই, কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনোখানে। তার আগে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।